অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগের তাণ্ডবে উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি, বাঁধ ভেঙে জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল, পানি ঠেকানোর প্রাণপণ চেষ্টা স্থানীয়দের। বৃষ্টি বাতাস এত পরিমাণ বাড়তেছে, আমরা সাইকেল সেটার যাইতেছি সবাইকে নিয়ে। বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। ছুটিতে আমাদের উত্তর ডালভাঙ্গে এই গ্রাম সব তলিয়ে গেছে, পানি ঢুকিয়া পুকুরের মাছটা সব উঠে গেছে। রাইতের জোয়ারে তো আমাকে ভয় করতে আছে। কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, আমাদের ল্যান্ডের দিকে দাবিত হইতে থাকবে, উঠতে থাকবে, জড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। আমরা ঘূর্ণিঝড়ের বেশি ভয় পাই না, কারণ আমরা ভয় পাই এই জলোচ্ছ্বাসের। আসবাবপত্র সবকিছু আছে, এগুলোর মায়াও ছাড়তে পারতেছে না, আবার মনে করেন ভয়তে তো ভিতরে থাকতে পারতেছে না। গরু বছর আছে সমস্ত, তো দেখতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। দরিদ্র মানুষের পরিবর্তে নিজের ভাগ্য উন্নয়ন ডক্টর ইউনূসের। গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসায় কোটি কোটি টাকা ঋণ নিয়ে মওকুফ, তদন্ত চেয়ে দুদকে আবেদন। উপকূলে শুরু হয়েছে রেমালের তাণ্ডব, জেলায় জেলায় হচ্ছে ঝড় বৃষ্টি। 7 থেকে 8 ফুট উঁচু জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। শক্তি বাড়িয়ে 3 থেকে 4 ঘন্টার মধ্যে খেপুপাড়া অতিক্রম শুরু করবে অতি প্রবল ঘূর্ণিঝড়। পটুয়াখালীতে উত্তাল ঢেউয়ে ডুবে প্রাণ গেছে একজনের। মোংলায় ট্রলার ডুবে নিখোঁজ রয়েছে শিশুসহ 2 জন। ভয়ঙ্কর রূপে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আগ্রাসী রূপ উপকূলে উপকূলে, রেমালের শক্তিমত্তায় বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া। সাগর ফুঁসে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মাত্রায়। গর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ, জানান দিচ্ছে রেমালের তেজ। বাংলাদেশের উপকূলে বাতাসের প্রবল গতিবেগে লন্ডভন্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাস্তানুবাদ অবস্থা। আগের যে অবস্থা, আগের থেকে প্রায় 2 থেকে 2.5 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। ঝড় বৃষ্টি বাতাস এত পরিমাণ বাড়তেছে। দিকে উত্তাল সাগরের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে ভাসছে লোকালয়। পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, নোয়াখালীতে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকছে জনপদে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা। ঝড়ের তাণ্ডবে ভোলা, নোয়াখালীতে বিপজ্জনক অবস্থায় এলাকাবাসী। পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটার দুশ্চিন্তায় তারা। ছুটিতে আমাদের উত্তর ডালভাঙ্গে এই গ্রাম সব তলিয়ে গেছে, মাছখালী এই গ্রামও সব তলিয়ে গেছে, পানি ঢুকিয়া পুকুরের মাছটা সব উঠে গেছে। দিনের জোয়ারে আমরা গেছে ভাঙ্গি চুরিয়া, রাইতের জোয়ারে তো আমাকে ভয় করতে আছে। মূল আঘাত করার সময় কেন্দ্রবিন্দু আরও আগ্রাসী রূপ নিতে পারে রেমালের। 18টি জেলায় থাকবে দাপটের মাত্রা। অতিক্রমের সময় 8 থেকে 10 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে 5 জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। লাবিব হাসান, সময় সংবাদ। রেমালের সবশেষ অবস্থা জানাতে এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন সহকর্মী শিকদার জাবির, সাতক্ষীরার শ্যামনগরে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি জাবিরের কাছে। জাবির, ঘূর্ণিঝড় রেমাল তীব্র আকার ধারণ করেছে, এ কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ উত্তল রয়েছে এবং ভয়াবহ ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব, সে তাণ্ডব কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এখানে ঝড়ো হাওয়া বইছে এবং বাতাসের তীব্রতা, গতি এতটাই বেশি, সমুদ্র সৈকত এলাকায় আসলে দাঁড়িয়ে থাকাটাই আসলে দুষ্কর হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় দুপুরের পর থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলছে এবং ঢেউয়ের যে তীব্রতা সেটিও বেড়েছে। সন্ধ্যার পর থেকেই কিন্তু বাতাসের গতি বেড়েছে এবং সেই সঙ্গে বৃষ্টিও বেড়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হচ্ছে, সব মিলিয়ে এই মুহূর্তে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ, রাঙ্গাবালির চর মন্তাজ, চালিতাবনিয়া, চর গঙ্গা, চর হালিম এবং চরান্ডা সহ বেশ কয়েকটি গ্রাম পানির নিচে তলিয়ে আছে। তো পানির নিচে তলিয়ে থাকা গ্রামের মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে প্রশাসন। এই মুহূর্তে কিন্তু দলে দলে মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছে নিম্নাঞ্চল থেকে।
যেই নির্মাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেই নির্মাঞ্চলগুলো কিন্তু সম্পূর্ণ সাগর নদীবেষ্টিত এবং বিচ্ছিন্ন, সেখানে সড়ক পথের কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র এই চালিতাবনিয়া, চরমন্তাজ এবং চরান্ডা নয়, বেড়িবাঁধের বাইরের বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে কাউখালী, চর কাশেম এবং চর নজির, চর ইমারশন। এই বেড়িবাঁধের বাইরের বিচ্ছিন্ন দ্বীপগুলোও কিন্তু এই মুহূর্তে প্লাবিত রয়েছে। সেখানকার মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা রয়েছে। যদিও অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, কেউ কেউ মাল রক্ষার জন্য আসলে তারা যাচ্ছেন না সাইক্লোন শেল্টারের দিকে। তো আপনারা আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঘূর্ণিঝড়ের কবল থেকে ফুপুকে রক্ষার জন্য গিয়ে বেড়িবাঁধের বাইরের কলাপাড়ার কাউয়ার চরের একটি দ্বীপ জায়গা রয়েছে, সেই জায়গাতে শরীফ নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি তার ফুপু এবং বোনকে রক্ষার জন্য বেড়িবাঁধের বাইরের ঘর থেকে আনতে গিয়েছিলেন। সেই সময় ঢেউয়ের তোড়ে কিন্তু ওই যুবক নিখোঁজ হয়। নিখোঁজের 1 ঘন্টা পর আবার সেই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তো আসলে এভাবেই বোঝা যায় যে ঘূর্ণিঝড় রেমাল কতটা ভয়াবহ হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো পটুয়াখালী থেকে আবহাওয়া পরিস্থিতির এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সহকর্মী তানজিম আছেন সাতক্ষীরাতে, সরাসরি আমরা চলে যাব তার কাছে। দিয়ে বাড়ছে বাতাস ও বৃষ্টির বেগ। সাতক্ষীরার উপকূলে ইতিমধ্যে কিন্তু ভীষণ বেগে বাতাস বইতে শুরু করেছে। একই সাথে বেড়েছে সন্ধ্যার পর থেকেই বাতাস বেড়েছে, অর্থাৎ সন্ধ্যা হওয়ার পর থেকেই যে বৃষ্টি ও বাতাসের বেগ বৃদ্ধি পাওয়া এবং পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়া, এর ফলে কিন্তু উপকূলে যে আতঙ্ক ছিল সেটি নতুন মাত্রা যোগ হয়েছে, অর্থাৎ আতঙ্কের পরিমাণ বেড়েছে বলতে হবে। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে যে সাতক্ষীরার সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে অন্যতম শ্যামনগরে রয়েছে নীলডুমুর এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে নদীতে তীব্র স্রোত বয়ে যাচ্ছে এবং তীব্র বাতাসের ফলে গাছগুলো হেলে পড়ছে এবং একই সাথে কিন্তু পানির উচ্চতা বাড়ছে এবং এর ফলে স্বাভাবিক যে কার্যক্রম সবকিছু তো বন্ধ রয়েছেই সেই সকাল থেকে। এর ফলে এখন কিন্তু আতঙ্কের সাথে নতুন করে একটি হিমশীতল ভয় বয়ে গেছে বলতে হবে। অর্থাৎ সাধারণ মানুষের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি, তারা বলছে যে ভয়ঙ্কর মের কথা। এই মে মাসে যেহেতু একাধিক ঘূর্ণিঝড় এবং তাদের খুব তিক্ত অভিজ্ঞতা আছে এই মে মাসের ঘূর্ণিঝড়ে, সেক্ষেত্রে এটি যেহেতু খুব নিকটে এবং এটি তার যে রক্তচক্ষু সেটি জানান দিচ্ছে, তার যে ভয়াল গ্রাস সেটি যে কোনো সময় আশ্রয় পড়তে পারে তীব্র শক্তি নিয়ে, সেটি কিন্তু আসলে উপকূলবাসী এখন বুঝতে পেরেছেন। এই কারণে কিন্তু আমরা বিকাল থেকেই দেখছিলাম যারা শিশু নারী যারা রয়েছেন তারা চলে আসছেন আশ্রয় কেন্দ্রগুলোতে এবং পুরুষরা আসলে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। গবাদি পশু সহ বিভিন্ন যে পশু পাখি তাদের রয়েছে এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা নিরাপদ স্থানে সরিয়ে রাখার চেষ্টা করছেন। এবং উপকূলবর্তী যে দোকানগুলো রয়েছে আমরা দেখেছি দোকানগুলো কিন্তু ফাঁকা করে তারা সেই মাল জিনিসগুলো রয়েছে। আমরা কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি ঠিক কিভাবে বাতাস বইছে। ক্যামেরা আসলে কতটুকু দেখানো যাচ্ছে বোঝা না গেলেও এখানে অনুভূতি আসলে বেশ তীব্র এবং কঠিন বলতে হবে। অর্থাৎ তীব্র বাতাসের কারণে স্বাভাবিকভাবে দাঁড়ানোও যাচ্ছে না এবং এর ফলে কিন্তু নদীতে যে স্রোত সেটি ক্রমান্বয়ে বাড়ছে এবং যে কোনো সময় এই ঘূর্ণিঝড় রিমেল কিন্তু আশ্রয় পড়তে পারে উপকূলে তার সর্বশক্তি নিয়ে, যেহেতু অগ্রভাগ অতিক্রম করছে এবং এটি কিন্তু তার পূর্ণ শক্তি যদি আঘাত আনে সেক্ষেত্রে কিন্তু এর আগে যেমন সিডার এবং আইলাতে উপকূলবাসীর সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের মানুষের যে তিক্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন এখানে যারা রয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, সাতক্ষীরাতে কিন্তু 660 কিলোমিটার যে বেড়িবাঁধ এলাকা রয়েছে সেখানে কিন্তু 10 কিলোমিটারের বেশি অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং এই বেড়িবাঁধগুলো যদি ভেঙে যায় সেখানে কিন্তু আসলে আবারও পুনরায় একই ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়। অর্থাৎ তারা বলছেন যে সংস্কারের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, সেটি আসলে তাদের এই ঘূর্ণিঝড় যদি সেই ভঙ্গুর স্থানগুলো ভেঙে যায় সেটা আসলে খুব বেশি কাজে আসবে না। তো সাতক্ষীরার উপকূল থেকে ঘূর্ণিঝড় রিমেল আঘাত আনার যে খবর, সন্ধ্যার সময় তার যে তীব্র বাতাসের বেগ এবং বৃষ্টি বেড়েছে, আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরা, এর আগে যুক্ত ছিলাম কুয়াকাটায়। এরই মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল শক্তি বাড়িয়ে কয়েক ঘন্টা ব্যাপী উপকূল অতিক্রম করবে। 8 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাস এবং পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কেন্দ্র অতিক্রম করলেও ঘূর্ণিঝড় শেষ হবে না, তারপরেও তার নিচের যে অংশটা, পরবর্তী অংশটা, সেটা আমাদের ল্যান্ডের দিকে দাবিত হতে থাকবে, উঠতে থাকবে। সেই অবস্থায় বাতাস হবে, বৃষ্টি হবে, জোড়ো হাওয়া হবে, জলোচ্ছ্বাস হবে। এই বাঁধ যেহেতু ভেঙে গেছে, এই ভাঙতেই থাকবে, এটা আরো ভাঙন অব্যাহত থাকবে। এদিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আশ্রয় কেন্দ্রে ছুটছেন
উপকূলের বাসিন্দারা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। আগের ঝড়ের অভিজ্ঞতা থেকে কেউ কেউ নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হলেও অনেকেই নিজ বাড়িতেই থাকছেন। উপকূলের কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় রেমাল। প্রবল ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। 10 নম্বর মহাবিপদ সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এমন সংকেত পেয়েও আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন না উপকূলীয় এলাকার বাসিন্দারা। মাইকিং করে উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন স্বেচ্ছাসেবকরা। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসার খবরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দাঁতনেখালী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অসহায় মানুষরা আসতে শুরু করেছে। পটুয়াখালীর কুয়াকাটায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে সমুদ্রের ঢেউয়ের তাণ্ডবে শহীদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আমরা ঘূর্ণিঝড়ের বেশি ভয় পাই না, কারণ আমরা ভয় পাই এই জলোচ্ছ্বাসের। যারা আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক হচ্ছে না তাদেরকে অনেকটা বোঝাবার চেষ্টা করছে। নদীর পাশে তো ওই জন্য আমরা ভয়তে আমরা তাড়াতাড়ি 10 নম্বর সিগন্যাল হওয়ার পরেই আমরা লোকজন যারা আছে অনেকেই আসতেছে। এদিকে খুলনার ডাকপ এলাকায় ঝুঁকিতে থাকা বাসিন্দারা এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। বৈরী আবহাওয়ায় এখনো অবস্থান করছেন নিজ নিজ বাড়িতে। ঝড়টা যদি আমাদের জায়গায় আসে তাহলে আমাদের ঘর বাড়ি কিছুই থাকবে না। আমরা নদীর সাইডে খুব আতঙ্কের ভিতরে আছি। আসবাবপত্র সবকিছু আছে, এগুলোর মায়াও ছাড়তে পারতেছে না, আবার মনে করেন ভয়তে তো ভিতরে থাকতে পারতেছে না। আশ্রয় কেন্দ্রে যাবো এখন, গরু বছর আছে সমস্ত তো দেখতে হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে ফেনীর সোনাগাজীতেও। জানমালের ঝুঁকি এড়াতে চরাঞ্চলের মানুষকে সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করছে প্রশাসন। আশ্রয়কেন্দ্রে নিতে আসলে চ্যালেঞ্জের সম্মুখীন হই, তারা যেটা সবসময় বলে যে তারা অভ্যস্ত। রেমালের প্রভাবে ঝালকাঠিতে ঝড় বৃষ্টি হলেও সাইক্লোন শেল্টারগুলো ফাঁকাই পড়ে আছে। নদী পাড়ের বাসিন্দারা বলছেন পরিস্থিতি এখনও স্বাভাবিক। আরও বেশি ভয়ানক অবস্থা তৈরি হলে সাইক্লোন শেল্টারে যাবেন তারা। গবাদি পশুসহ ঘরের মালামাল গোছগাছ করে নিরাপদ আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকে। ঘূর্ণিঝড় রেমালের ঝুঁকির কথা মাথায় রেখে উপকূলীয় এলাকার 9000 আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংক থেকে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার অভিযোগ উঠেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এমনকি সুকৌশলে ঋণ মওকুফ করিয়ে নেন তিনি। দুদকের প্রধান কার্যালয়ে সকালে সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন গ্রামীণ ব্যাংকের ডিএমডি প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নিয়ম নীতির তোয়াক্কা না করেই পারিবারিক প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড 9.5 কোটি টাকা ঋণ দেন। এছাড়া বিনা টেন্ডারে দেন কোটি কোটি টাকার প্রিন্টিং ছাপানোর কাজ। 40 বছরের নিরীক্ষা রিপোর্টে এ তথ্য উঠে এসেছে দাবি করে গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ডক্টর ইউনূস দরিদ্র মানুষের বদলে নিজের ভাগ্য উন্নয়ন করেছেন। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে। এবারও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে ভালো ফলাফল করা রাজধানী ও মহানগরের বিভিন্ন কলেজ। ফলে মফস্বলের অনেক কলেজে খালি থাকবে 8 লাখ আসন। এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রায় 17 লাখ শিক্ষার্থী এখন একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ায় ব্যস্ত। রোববার সকাল থেকেই সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনস্থ বিভিন্ন কলেজে 150 টাকা ফি দিয়ে আবেদন শুরু হয়। একসঙ্গে লাখ লাখ শিক্ষার্থী সার্ভারে হিট করলে কিছুটা বিলম্ব ও ভোগান্তি তৈরি হয়। পরে স্বল্প সময়েই কারিগরি ত্রুটি সমাধান করে আবেদন প্রক্রিয়া চালু করা হয়। ভর্তির আবেদন চলবে 11 জুন পর্যন্ত। 25 জুলাই পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া। সবশেষ 30 জুলাই শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস। আবেদন করছি, খুবই সহজ প্রক্রিয়া হচ্ছে, ভালো লাগতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসবো। তবে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা না করে কলেজের পছন্দ তালিকা তৈরি করলে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান পাওয়া সম্ভব নয় বলছে শিক্ষা বোর্ড। এলাকায় যে সমস্ত কলেজ আছে তার ক্যাচমেন্টের মধ্যে সেগুলাকে সে যদি অপশন দেয় তাহলে অনেকটাই এর সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সব কলেজে মানসম্মত শিক্ষক নিয়োগ দিলে শিক্ষার্থীরা শুধু রাজধানী বা মহানগরের কলেজ নয়, স্থানীয় কলেজে পড়তেও উৎসাহিত হবে বলে মনে করেন শিক্ষা বিশ্লেষকরা। ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিক ভর্তি প্রক্রিয়া চালু করলে এই প্রবলেমটা কিছুটা সমাধান হয়ে আসবে। এবারও নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরিজ কলেজ নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর।
টি-20-তে বাংলাদেশে এখনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি, সেজন্যই যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হারতে হয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা অংশগ্রহণ না করাতেই টি-20-তে থুকতে হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ইন্টারন্যাশনাল যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলি হয়, আমাদের কয়টা প্লেয়ার খেলে, আমরাও আস্তে আস্তে যাচ্ছে। আমাদের মুস্তাফিজ এবার আইপিএলে যথেষ্ট ভালো খেলেছে এবং আরও যদি আমাদের 3-4টা প্লেয়ার যদি এভারেজ যদি 3টা থেকে 4টা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারে, এই ফর্মেটে আমরা স্ট্রং হয়ে যাই। টি-20-তে পরীক্ষা নিরীক্ষা এটা আপনারা বলতে পারেন না। এখানে যেহেতু শর্টার ভার্সন ক্রিকেট এবং ঘাড় ঘোরাতে কিন্তু ওভারটা শেষ হয়ে যায়। এই জায়গায় যে কোনো কাউকে যে কোনো জায়গায় ব্যাটিংয়ের জন্য পাঠাতে পারে টিম ম্যানেজমেন্ট। এখন যে 15 জনের স্কোয়াড দিয়েছে, এরা ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। তো সুতরাং এখানে কারো খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করবে সরকার, গণভবনে জানালেন প্রধানমন্ত্রী। এই ছিল সন্ধ্যার সময়ে জনপদের সময়। সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনার আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।